যে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের জয় দিয়ে এই আসরটা শুরু করেছিল বাংলাদেশ, আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে জয়। যদিও কোচ পিটার বাটলার আজকের ম্যাচে কিন্তু মূল একাদশ বলতে যা বোঝাই আমরা সেই একাদশটা নামাননি, বরং তিনি একটু এক্সপেরিমেন্ট করেছেন। তিনি অনেকগুলি নতুন খেলোয়াড় নামিয়েছেন যারা এই আসরে খেলেননি। ইভেন গোলকিপার সোনালীকে পর্যন্ত তিনি খেলিয়েছেন আজকের ম্যাচটা। এটার পেছনের যুক্তিটা কোচই ভালো বলতে পারবেন। তবে ম্যাচটা কেমন হয়েছে এবং এই ম্যাচের পরে শেষ ম্যাচের আগে যে সমীকরণটা বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে তা নিয়ে কথা বলবো দুজন ক্রীড়া সাংবাদিকের সঙ্গে যারা নিয়মিত ফুটবল কভার করেন। আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, প্রথম আলোর সিনিয়র করেসপন্ডেন্ট মাসুদ আলম এবং রয়েছেন ফরহাদ হোসেন, যিনি নয়া দিগন্তে কাজ করেন। শুরুতেই ম্যাচটা বিশ্লেষণ জানতে চাইব মাসুদ আলমের কাছে। মাসুদ ভাই, আপনাকে স্বাগত স্টার নিউজে। ধন্যবাদ। আসলে আজকের ম্যাচটা তো শুরু থেকেই দেখছিলেন, কেমন উপভোগ করলেন এবং সেই সাথে ম্যাচটা যদি একটু বিশ্লেষণ করতেন। আমার মনে হয় যে আজকে আমরা 5-0 জিতেছি। তো 5-0 আন্তর্জাতিক ম্যাচে কম না, ব্যবধানটা যথেষ্ট ভালো, 5-0। তবে আরও গোল হতে পারতো। শ্রীলঙ্কার যেই মানের টিম, আমরা প্রথম লেগে যেটা জিতেছিলাম 9-1, আজকে সেই ম্যাচটি যদিও কাদামাঠে ছিল, আজকে তো মাঠ অনেক ভালো ছিল এবং এই মাঠে যথেষ্ট গতিময় ফুটবল খেলার মতো অবস্থায় ছিল। তারপরও কোচ, যেহেতু আপনি যেটা এর আগে বলেছেন যে কোচ কিছু এক্সপেরিমেন্ট করেছেন, সেটা করারই কথা। যেহেতু অন্যান্য খেলোয়াড়দেরকে তিনি অন্য ম্যাচগুলোতে মানে সুযোগ দিতে পারেন না, এই ম্যাচটা যেহেতু ওই অর্থে অত বেশি চাপ নেই, আর অপোনেন্টও খুব হালকা অপোনেন্ট, যাদের সঙ্গে মানে অ্যাক্সিডেন্ট ঘটার কোনো আশঙ্কা বাংলাদেশ করেনি বা শ্রীলঙ্কারও সামর্থ্য অ্যাকচুয়ালি নেই, সেহেতু তিনি কিছু খেলোয়াড় দেখেছেন। আর সব মিলিয়ে 5-0, আমার মনে হয় যে আরও 2-4টা গোল হতে পারতো, 8-9টা গোল হওয়া উচিত ছিল। তো বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাপার হলো যে কিছু বেঞ্চের খেলোয়াড়কে তিনি দেখেছেন এবং তারাও কিছু অভিজ্ঞতা নিয়েছে। আজকে যে পূজা দাস 2টা গোল করেছেন, এই টুর্নামেন্টে সে 3টা ম্যাচে 11-এ ছিল এবং আজকে সে প্রথম গোল করেছে। এবং এটার জন্য তার মানে আগামী, আমরা যে বলি যে আগামীর কিছু ঋতুপর্ণা তৈরি হচ্ছে, এটা তারই একটা উদাহরণ। এবং সর্বশেষ যেটা আমরা পূজা দাসকে দেখলাম যে 2টা গোল করেছে আজকে। ফরহাদ ভাইয়ের কাছে জানতে চাই, ফরহাদ ভাই, ফার্স্ট হাফ পর্যন্ত তো গোল পাওয়াটা খুব টাফ হচ্ছিল, দেখছিলাম আমরা যে মেয়েরা চেষ্টা করছে কিন্তু গোল হচ্ছিল না, যদিও 2টো গোল ফার্স্ট হাফে হয়েছে। ফার্দার সেকেন্ড হাফে খেলাটা বদলে গেল কেন? একটাই কারণ, সেকেন্ড হাফে আমাদের আফিদা খন্দকার নামছে, স্বপ্না রানী নামছে, মিডফিল্ডের মুনকি নামছে, উমেলা মার্মা নামছে, পরে শান্তি মাডি নামছে। আর এদের কারণে দলটা বলতে গেলে শক্তি বাড়ছে, অনেকটা শক্তি বাড়ছে। ডিফেন্স প্যাক্ট হয়েছে, মিডফিল্ড থেকে ভালো ভালো পাস আসছে, যে কারণে আমরা বিরতির পর আরও 3টা গোল করতে পেরেছি, মানে 5-0 গোলে জিতেছি। আমি একটু অন্য ইয়েতে যাই যে আমাদের মহিলা ফুটবলের পাইপলাইন যে অনেক স্ট্রং, তার প্রমাণ হলো এটা। আমরা প্রথম ম্যাচে মূল 11 খেলিয়ে 9-1 গোলে জিতেছিলাম। আজকে আমরা আমাদের আমি বলবো এটা থার্ড 11, কারণ আমাদের যে বাকি যারা খেলেনি তাদের কাছে খেলানো হয়েছে এবং গোলকিপার ইনক্লুডিং গোলকিপার সোনালী, আজকে তার লাল সবুজের সাথে অভিষেক হয়েছে। এদেরকে নিয়ে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে 5 গোলে হারিয়েছে। মানে আমাদের যে পাইপলাইনটা শক্তিশালী সেটা কিন্তু প্রমাণিত হলো। এবং এই রিজার্ভ বেঞ্চ দিয়ে কিন্তু আমরা আগের 2 ম্যাচে ভুটানকে হারিয়েছি। আমাদের পাইপলাইনটা শক্তিশালী। আগামী ঋতুপূর্ণা, যেটা কোচ বলেছিলেন, আগামীর যে কৃষ্ণা রানী, সাবিনা খাতুন, আগামীর যে অন্য খেলোয়াড়রা উঠে আসবে, স্বপ্না সিরাজদার স্বপ্ন উঠে আসবে, সেটা কিন্তু এই আসরে প্রমাণিত হয়েছে। আমরা 23টা খেলোয়াড়কে খেলিয়েছি, 23টা খেলোয়াড় খেলিয়ে আমরা টানা 5টা ম্যাচ জিতেছি। এখন আমাদের ফাইনাল জয়ের অপেক্ষা, অঘোষিত ফাইনাল নেপালের সাথে আমাদের 21 তারিখের ম্যাচ। সেই ম্যাচে আমাদেরকে ড্র করতে হবে। তবে আমাদের যে কথা বলছিলেন যে ড্র করতে হবে, আসলে সমীকরণটা এমন একটা পর্যায়ে রয়েছে যে বাংলাদেশকে অবশ্যই ড্র করতে হবে, না হলে গোল ব্যবধানে যাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ শিরোপাটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে আজকে যেহেতু গোল ব্যবধানে আমরা পিছিয়ে রয়েছি, ওভারঅল গোল ব্যবধানে, সেক্ষেত্রে আজকে কোচ পিটার বাটলার কি মূল একাদশটা নামিয়ে আগে গোলে এগিয়ে যেতে পারতেন কিনা? আসলে এটা কোচের বিষয়। তবে এখানে কাদা মাঠে খেলার কারণে আমাদের খেলার মধ্যে কিছু ছোটোখাটো অনেক ইঞ্জুরি ছিল, আর সেই ইঞ্জুরি একটা বিষয়। আর নেপালের সাথে ম্যাচটা কিন্তু আমাদের আলটিমেটলি ফাইনাল ম্যাচ। তো কোচ সেখানে শক্তিটা গেদার করছেন এবং পরবর্তী সেকেন্ড হাফে উনি অন্য খেলোয়াড়দের নামিয়েছেন, সব খেলোয়াড়কে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আর নেপালের সাথে আমাদের জিততে হবে, ড্র চিন্তা করার কোনো সুযোগ নেই। নেপাল টাফ টিম। আমরা প্রথম ম্যাচে 2 গোলে এগিয়ে থেকে 2 গোলে ড্র করেছিলাম, ড্র চলছিল, পরে লাস্ট সেকেন্ডে এসে আমরা লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ড মুহূর্তে এসে আমরা জিতেছি। সুতরাং আমাদেরকে এখন জিততে হবে সোজা হিসাব। নেপালের সাথে আমরা যদি ড্র করলে আমরা চ্যাম্পিয়ন হবো। তো আমরা এশিয়ার সেরা 12তে উঠেছি, এখন আমাদের নেপালের সাথে ড্র করার চিন্তা করা যাবে। এখন আমাদের চ্যাম্পিয়ন জিততে হবে, জিতলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। মাসুদ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। মাসুদ ভাই, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলেই ফার্স্ট হাফে আরও কিছু গোল পাওয়া যেত কিনা, বা আরও ভালো খেলোয়াড়দের আগে নামিয়ে নিয়ে গোলে এগিয়ে থাকা যেত কিনা, যেহেতু 6 গোলের ব্যবধান রয়েছে এখনও আমাদের ওভারঅল গোলে? না, এটা আসলে আন্তর্জাতিক ম্যাচ এভাবে বলা যায় না। শ্রীলঙ্কা তো খেলতে নেমেছে
এবং শ্রীলঙ্কা আপনি দেখবেন যে প্রথম ম্যাচে যেভাবে তারা বাংলাদেশের সামনে উড়ে গেছে, তারা আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করেছে। শ্রীলঙ্কার মেয়েরা আজকে যথেষ্ট ভালো খেলেছে এবং বাংলাদেশের মানে ফরওয়ার্ডরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা স্পেসগুলো ওইভাবে তৈরি করতে পারেনি, অথবা তৈরি করতে পারলেও হয়তো বাইরে মেরেছে, ইরাটিক শট ছিল। তো এখানে শ্রীলঙ্কাকে একটু ক্রেডিট দিতে হবে। শ্রীলঙ্কার গোলকিপারও বেশ কিছু ভালো সেভ করেছে, তাদের ডিফেন্ডাররাও বাংলাদেশের ফরওয়ার্ডদেরকে ভালোভাবে মানে মানে পাহারা রাখতে পেরেছে। এখানে আমি বলছি বাংলাদেশ যে গোল চায়নি গোল করতে বা ওই ইচ্ছা করে কম করেছে বা এর কিছু না, শ্রীলঙ্কাকে এখানে ক্রেডিট দিতে হবে যে তারা আগের ম্যাচের তুলনায় যথেষ্ট এই ম্যাচে অনেক ভালো খেলেছেন, প্রতিরোধ করেছে এবং তাদের জন্য এটা সম্মানজনক পরাজয় হয়েছে। একটু ফরাদ ভাইয়ের কাছে জানতে চাই, আসলে যে সমীকরণটার সামনে দাঁড়িয়ে আছি, সমীকরণটা যদি একটু বিশ্লেষণ করতেন, সাধারণ দর্শকদেরও জানার দরকার রয়েছে আসলে কিভাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে অথবা বাংলাদেশ হেরে যেতে পারে। এখানে আমরা প্রথম ম্যাচে নেপালকে 3-2 গোলে হারিয়েছি। সুতরাং নেপাল যদি এখন 21 তারিখ অর্থাৎ একদিন পরে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে যদি 1-0 গোলে জিতে যায়, তাহলে নেপাল এবং বাংলাদেশের পারস্পরিক ম্যাচের হেড টু হেড মানে গোল গড়টা সমান হবে, হেড টু হেডের সমান হবে। অর্থাৎ তারাও 1 ম্যাচ জিতছে, আমরাও 1 ম্যাচ জিতেছি। তারাও 3 গোল দিয়েছে, আমরাও 3 গোল দিয়েছি। তারা যদি 2-0 গোলে জিতে যায় তারা চ্যাম্পিয়ন, 1-0 গোলে জিতে তারা গোল গড়ে চ্যাম্পিয়ন। তখন গোল গড় আসবে, যেহেতু দুই দলের গোল সমান সমান 3-3 হয়ে গেল, তখন টুর্নামেন্টের গোলটা বিবেচনা আসবে। সেক্ষেত্রে নেপাল করেছে 30 গোল, আমরা করেছি 24 গোল, এখানে আমরা পিছিয়ে আছি। সুতরাং এটা হলো বিষয়। আমাদেরকে এখন ওই ম্যাচে ড্র করলে চ্যাম্পিয়ন, আমাদের হারলে আমাদের সব শেষ। তো আমাদেরকে ড্র চিন্তা করা যাবে না, জিততে হবে, এটা মূল বিষয়। তবে নেপাল যদি 1 গোলে জিতে, 2-1 জিতে, 3-2 জিতে, তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাদের টুর্নামেন্টের গোলটা বেশি, মানে মোদ্দা কথায় 1 গোলের ডিফারেন্স রাখা যাবে না। মোট কথা হলো আমাদের ড্র করতে হবে অথবা জিততে হবে, শিরোপা ধরে রাখা যায়। আমরা কিন্তু এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন এবং প্রথম ম্যাচে আমরা নেপালকে হারিয়েছি। হোম ক্রাউড আমাদের, সব কিছু আমাদের শক্তিতে আমরা এগিয়ে, আমরা এখন এসে সেরা 12 উঠেছে আমাদের সিনিয়র টিম। আমরা সাবের প্রত্যেকটা আসরে চ্যাম্পিয়ন। সুতরাং আমাদের এখানে ড্র চিন্তা করা যাবে, আমাদেরকে জিততে হবে এবং সেই সামর্থ্য আমাদের আছে। একটু জানতে চাই মাসুদ আলম ভাই, যে যখন ফরাদ ভাই বলছেন যে সে সামর্থ্য আছে, আপনার কাছে কি মনে হয় আজকে যে খেলাটা দেখেছেন তার থেকে কি মনে হচ্ছে যে আসলে এই স্কোয়াড নিয়ে সম্ভব যে নেপালের বিপক্ষে এই যে শেষ ম্যাচ বা ফাইনাল ম্যাচটাই বলা যেতে পারে অলিখিত ফাইনাল সম্ভব কিনা সেটা তো ম্যাচের দিনে দেখা যাবে। তবে আমি একটা দিক দিয়ে খুশি, সেটা হলো যে বাংলাদেশের মেয়েরা অন্তত একটা পরীক্ষার সামনে গেল। মানে আমরা কিছুদিন থেকে দেখছি যে তারা মাঠে নামে এবং গোল করে একের পর এক, কোনো চাপ নাই বা অপোনেন্টগুলো এতটাই পিছিয়ে যে বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ জানাতে পারে না। তো সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের দরকার ছিল, যেহেতু আমরা এশিয়ান কাপের সেরা 12-তে গেছি না, আমাদের সিনিয়র টিম জুনিয়ররা আসলে যেভাবে তৈরি হচ্ছে তাদের জন্য একটা পরীক্ষার আমার মনে হয় যে প্রয়োজন ছিল। এই পরীক্ষাটা যদি তারা ভালোভাবে পাস করতে পারে, তাইলে হয়তো আমাদের পাইপলাইনটা যে আরও স্ট্রং, এটার একটা প্রমাণ আমরা পাবো। সেক্ষেত্রে একটা যখন আপনি সবসময় যা খুব ইজি জিতবেন তা না, আপনাকে চাপের মুখেও জিততে হবে, কঠিন চ্যালেঞ্জ মুখে জিততে হবে এবং অপোনেন্ট মানে শক্তিশালী অপোনেন্টের সাথেও জিততে হবে। তো এই ধরনের একটা মানে পরিস্থিতির মুখে যেহেতু বাংলাদেশ পড়েছে যে অ্যাটলিস্ট ড্র করতে হবে, হেরে গেলেই একটা বিপদ আছে বা আমাদের ঘরে মাঠে একটা মানে দুর্ঘটনার সামনে পড়ার শঙ্কা আছে। সেক্ষেত্রে যেহেতু যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে যে অন্তত শেষ ম্যাচটা একটা ফাইটিং কিছু দেখতে পারবো এবং এক্সাইটিং ম্যাচ দেখতে পারবো। বাংলাদেশের মেয়েদের একটা মানে তার একটা বড় পরীক্ষা হয়ে যাবে। এটা আমার মনে হয় টুর্নামেন্টের জন্য ভালো হলো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। যে বিশ্লেষণটা করছিলেন দুজন ক্রীড়া সাংবাদিক যারা ফুটবল কভার করেন নিয়মিত এবং ফুটবল নিয়ে অনেক বেশি পড়াশোনা করেন, তাদের যে বিশ্লেষণ, তাদের যে চিন্তা, সেই চিন্তা মিলে যাক এবং বাংলাদেশ একটা বড় চ্যালেঞ্জ নিয়ে শেষ ম্যাচটায় নেপালকে হারিয়ে অবশ্যই এই শিরোপাটা ধরে রাখুক এবং ফার্দার তাদের পথ চলাটা এশিয়ান লেভেলে যেহেতু বাংলাদেশ পৌঁছে গেছে, পরবর্তীতে সেই লেভেলটাতে যেন তারা আরও ভালো করতে পারে সেই প্রত্যাশা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, বসুন্ধরা কিংস আরেনা।